প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফায়সা রাহলা। দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই সপ্তাহে আজকে আমরা যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে জন্ডিসের কারণ ও প্রতিকার। জন্ডিস কেন হয়, কাকে জন্ডিস বলে, জন্ডিস নিজে একটি উপসর্গ নাকি একটি রোগ, এরকম অনেক ধরনের ধারণা বা ভুল ধারণা আমাদের আছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর বিমল চন্দ্র শীল, মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ সরাসরি আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে প্রশ্নটি করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে জন্ডিস। এর কারণ নিয়ে কথা বলবো, প্রতিকার নিয়ে কথা বলবো এবং এর সাথে আসলে আনুষঙ্গিক আরও কিছু রোগ চলে আসে, আমরা সেই বিষয়গুলো নিয়েও আপনার কাছে জানতে চাই। শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাই যে জন্ডিস শব্দটি কিন্তু খুবই পরিচিত, অনেকেই জানেন বা বোঝেন যে হ্যাঁ, জন্ডিস বলে একটি শব্দ আছে, একটি রোগ আছে এবং আসলে তারা এটিকেই একটি রোগ ধরে নেয়। জন্ডিস হওয়া মানেই ধরে নেওয়া হয় যে এটি একটি রোগ। আপনার কাছে প্রথমে জানতে চাই যে জন্ডিস আসলে আমরা কাকে বলি এবং আসলে জন্ডিসের উপসর্গ সেটি নিজের থেকে একটি রোগ কিনা। জন্ডিস প্রকৃতপক্ষে একটি ইংরেজি শব্দ এবং অনেক ইংরেজি শব্দ আমাদের মধ্যে যেমন আমরা গ্রহণ করে ফেলেছি। আমাদের দেশে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন কোথাও এটা, যেমন সিলেট অঞ্চলে এটা অলমি নামে পরিচিত, নোয়াখালী এগুলোতে বা চিটাগং এই সমস্ত এলাকায় হলদে বা হলদে পালং এগুলো নামে পরিচিত। প্রকৃতপক্ষে এটা একটি রোগ নয়, এটা হলো উপসর্গ। বিভিন্ন রোগের একটা উপসর্গ হিসাবে এটি আসে। আমাদের রক্তে যে বিলিরুবিন তৈরি হয়ে থাকে, লোহিত কণিকা নামক একটি কণিকা আমাদের রক্তে থাকে এবং এটা যখন ধ্বংসপ্রাপ্ত হয় সেটা প্রক্রিয়াজাত হয়ে লিভারে বিলিরুবিন তৈরি হয়। সেই বিলিরুবিনটি মল এবং মূত্রের মাধ্যমে চলে যায় স্বাভাবিক নিয়মে। যখনই এই বিলিরুবিনের মাত্রা কোনো কারণে বেড়ে যায় তখনই আমাদের জন্ডিস বা হলদে এই আমাদের শরীরের রং বা মিউকোসা, ঝিল্লি, চোখের রং এগুলো হলুদ হয়ে যায়, প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। একেই আমরা জন্ডিস বলি। এই নানা ধরনের কারণ রয়েছে। তো আমরা যদি কারণকে বলতে চাই, আমরা কারণে আসবো, তবে উপসর্গ নিয়ে আরেকটু আপনার কাছে জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে হলুদ বর্ণ ধারণ করার একটি বিষয়, একজন সাধারণ মানুষ উনি আসলে বাড়িতে থেকে কিভাবে বুঝবেন যে এখন আসলে যতটুকু হলুদ দেখাচ্ছে এই পরিমাণ হলুদ হলে আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে, এই বিষয়ে আসলে উনি নিজে থেকে কখন বুঝবেন বা কখন উনি ডাক্তারের কাছে আসবেন? হ্যাঁ, জন্ডিসের তো বিভিন্ন প্রকার রয়েছে। যাই হোক, জন্ডিস হওয়ার অর্থ হলো যে যদি রোগী বুঝে যা তার চোখের যে সাদা অংশটি, সেই অংশটি যদি হলুদ হয়ে থাকে সেটাই সে বুঝতে পারবে। অনেক সময় প্রস্রাবের রং হলুদ হলেও আপনার জন্ডিসের কারণে প্রস্রাবের রং হলুদ হয়, তবে প্রস্রাবের রং হলুদ হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। যেমন কেউ যদি একটু পানি কম খায় তাহলেও প্রস্রাবের রং হলুদ হতে পারে, বিশ্রাম কম নেয়, ঘুম কম যায় বা বিভিন্ন ওষুধপত্রের কারণেও অনেক সময় হলুদ হয়। কিন্তু চোখের রং বা আমাদের যে ত্বক বা চামড়া অথবা মুখের ভিতর মুখগহ্বর যদি হলুদ হয় তাহলে বুঝতে হবে তার জন্ডিস হয়েছে। উপসর্গ নানা কারণ অনুসারে হয়ে থাকে। তো প্রধানত আমাদের দেশে যদি কমন যে ভাইরাল হেপাটাইটিসের কারণে যে জন্ডিসটি হয়ে থাকে সেটার সাথে ক্ষুধামান্দা, বমি বমি ভাব, বমি, খাওয়ার অরুচি এগুলো এবং পেটের ডান পাশটায় ব্যথা, এই ধরনের লক্ষণ নিয়ে প্রকাশিত হয়। তো সেই ধরনের যদি কোনো লক্ষণ থাকে, সেটা খুব কমন আমাদের দেশে, সেই তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। আর এছাড়া কারণ আপনি বলছিলেন যে জন্ডিস আসলে কি কি কারণে হতে পারে, মানে এই যে হলুদাভ বর্ণ ধারণ করছে কি কি কারণে? কারণ আমরা প্রথমত যদি বলি, যেমন জন্মগতভাবেও কারো কারো জন্ডিস হয়ে থাকে। তো সেটা আমরা যেমন থ্যালাসেমিয়া রোগ, আগে যে বলেছিলাম যে আমাদের রক্তে যে লোহিত কণিকা আছে সেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে আমাদের বিলিরুবিন তৈরি হয় এবং সেই বিলিরুবিনটা যদি বেড়ে যায় তখনই জন্ডিস হয়। তো থ্যালাসেমিয়া যে রোগটি, সেটাতে লোহিত কণিকা অল্প বয়সে ভেঙে যায়, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয় এবং বিলিরুবিনের মাত্রাটা বেশি পরিমাণে হয়, যেটা লিভার সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত করে পাঠাতে ওর বিলিরুবিনটা অনেক বেড়ে যায়। সেটা হলো থ্যালাসেমিয়া। সেটা শুধু জন্ডিসটাই হয় এবং কম বয়সেই সেটা দেখা যায়। এটা এক ধরনের। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হলো যে ইনফেকশনের কারণে হয়ে থাকে, ভাইরাসের কারণে। তো ভাইরাস আবার ইংরেজি কিছু অক্ষরের মাধ্যমে আমরা পরিচিত হই, যেমন ভাইরাস, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস। এই 5টি ভাইরাস কমনলি সাধারণত জন্ডিস করে থাকে। এছাড়া আরও কিছু
আনকমন ভাইরাস আছে আমাদের, যেমন ইয়েলো ফিভার, এগুলো আমাদের এখানে হয় না। তারপরে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এগুলো দ্বারা হইতে পারে। এবার এখন আমাদের যে ভাইরাস নামে এই শব্দটি আমাদের দেশে খুবই এখন বা সারা বিশ্বেই পরিচিত, কোভিডের কারণেও কিন্তু জন্ডিস হতে পারে, ডেঙ্গুর কারণেও জন্ডিস হতে পারে। তো কমনলি ABCDE এই 5টি ভাইরাসের কারণে আমাদের হেপাটাইটিস হয় এবং জন্ডিস হয়ে থাকে। এছাড়া আরও কিছু কারণ রয়েছে, যেমন যদি এটা হলো বিলিরুবিন, যে লিভার যখন অসুস্থ হয়ে যায় এই ইনফেকশনের কারণে, তখন সে বিলিরুবিনটা প্রক্রিয়াজাত করতে পারে না, সেই কারণে বিলিরুবিন বেড়ে যায়। এছাড়া বিলিরুবিন যে পার হয়ে যাবে পিত্ত নালীর মাধ্যমে, যদি পিত্ত নালী কোনো কারণে ব্লক হয়ে যায়, যেমন ক্যান্সারের কারণে হতে পারে, টিউমারের কারণে হতে পারে, বা কোনো স্টোনের কারণে হতে পারে, বা ওই পিত্তনালী কোনো কারণে যদি চিকন হয়ে যায়, তাহলে বিলিরুবিনটা প্রক্রিয়াজাত হয়ে লিভার থেকে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে প্রবেশ করতে পারে না, সেটাও একটা জন্ডিসের কারণ। তো আমাদের দেশে সাধারণত মানুষ জন্ডিস বললে অনেক সময় এটা মামুলি ব্যাপার মনে করে, যে এটা তো সামান্য রেস্ট নিলে ভালো হয়ে যাবে। অনেক সময় বিভিন্ন ঝাড়ফুঁক, বিভিন্ন জল পড়া, ডাব পড়া, কবিরাজি ওষুধ, বিভিন্ন ধরনের এই গাছের লতাপাতা, এগুলা খেয়ে মনে করে যে এটা করলেই তো ভালো হয়ে যাবে। তো এটা কিন্তু ঠিক নয়, কারণ লিভার একটি উপসর্গ এবং বিভিন্ন রোগের এবং মারাত্মক একটি উপসর্গ হতে পারে। সেই কারণে যেমন আমি বললাম যে এই সমস্ত কারণে যে জন্ডিসটা হলো, সেগুলো দেখুন যে হেপাটাইটিস সেটা থেকে অনেক ধরনের জটিলতা হতে পারে। আবার যে ক্যান্সারেরও একটা লক্ষণ সেটা, সেই কারণে জন্ডিসকে মামুলি ব্যাপার না ধরে এটার চিকিৎসাতে যাওয়া উচিত। আর যেগুলো কমন ভাইরাস, এটার একটা ইয়ে হলো কি, যে কবিরাজি চিকিৎসা নিলে ভালো হয়ে যায়। তো সেটা যেটা কমন ভাইরাস, সেটা তো ভাইরাসের কারণে যেটা হচ্ছে শুধুমাত্র রেস্ট নিয়ে, যেটা স্বল্পমেয়াদী যে আমরা জন্ডিস বলে থাকি, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, যদি একটু রেস্ট নেয়, বিশুদ্ধ খাবার খায়, তাহলে এমনিতেই ভালো হয়ে যায়, কোনো ওষুধেরও প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে কবিরাজি ওষুধ খাওয়া না খাওয়া, বরং কবিরাজি কিছু ঝাড়ফুঁক, লতাপাতা, গাছপালা, বৈজ্ঞানিক ভিত্তি নেই এই সমস্ত জিনিস যদি খেয়ে থাকে, তাতে লিভারের আরও ক্ষতি হতে পারে এবং কিডনির ক্ষতি হতে পারে। কি কি সমস্যা হতে পারে এটা নিয়ে আসলে আমরা আপনার কাছে কিন্তু বিস্তারিত শুনবো, এই অপচিকিৎসা এবং সেখান থেকে আসলে দূরে থাকা কেন জরুরি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে আপনাদের এই যে জন্ডিস নিয়ে যে সমস্ত রোগীরা আপনাদের কাছে আসে, রিস্ক গ্রুপ কারা, আপনারা কোন বয়সের অথবা নারী পুরুষের মধ্যে কাদেরকে বেশি পান যারা জন্ডিসে আক্রান্ত হয়ে আপনাদের কাছে আসে? প্রধানত যারা এই মানে বড় হোক ছোট হোক, যারা বেশিরভাগ ক্ষেত্রে বিশুদ্ধ খাবার বা বিশুদ্ধ পানি গ্রহণ করে না, তাদের মধ্যেই আমরা জন্ডিসটা বেশি পাচ্ছি। বিশেষ করে যেটা ইনফেকশনের কারণে হেপাটাইটিস বললাম, যে এটাই আমাদের দেশে সাধারণত কমন। তো বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি, এটা পানিবাহিত রোগ। কয়েকটি ভাইরাস হলো পানিবাহিত, পার্টিকুলারলি এ ভাইরাস এবং ই ভাইরাস, এটা পানিবাহিত এবং খাদ্যবাহিত। তো বিশুদ্ধ খাবারের যদি কেউ না খেয়ে থাকে, ফুটপাতে যেগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার, বা বিশুদ্ধ পানি যদি সে না নিয়ে থাকে, তাহলে এ ভাইরাস এবং ই ভাইরাসের মাধ্যমে ইনফেকশনটা হয় এবং এটাই কমনলি পাওয়া যায়। তো এই ভাইরাসের যে ইনফেকশনটা হয়, সেটা খাদ্য মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। তাই বিশুদ্ধ খাওয়া সবারই, বা পার্সোনাল হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা উচিত। কিন্তু অন্য যে কটি ভাইরাস আছে, বি ভাইরাস, সি ভাইরাস এবং ডি ভাইরাস, এগুলো বেশিরভাগই শরীরের যে রক্তর মাধ্যমে বা শরীরের কোনো রসের মাধ্যমে এটা ট্রান্সফার হয়ে থাকে, এবং সে কারণে বিশুদ্ধ রক্ত গ্রহণ করা উচিত। যদি কেউ যদি রক্ত প্রয়োজন হয়ে থাকে, বা রক্ত থেকে তৈরি কোনো জিনিস তার তৈরি হয়ে থাকে, সেটা অবশ্যই স্ক্রিনিং করে যে কোনো ভাইরাস সেটার মধ্যে নাই সেটা করে নেওয়া উচিত। আমাদের দেশে সেটা অলরেডি অ্যাভেলেবল, আমরা রক্ত দেওয়ার আগে সব জায়গাতেই আমাদের এটাকে স্ক্রিনিং করা হয়ে থাকে। আর এ ভাইরাস এবং ই ভাইরাস এটা স্বল্পমেয়াদী জন্ডিস করে, তবে কোনো কোনো ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, পার্টিকুলারলি শিশু এবং অতি বয়স্ক বা অন্যান্য রোগ যাদের মধ্যে আছে, হার্টের রোগ বা অন্যান্য কিডনি রোগ বা অন্য লিভারের রোগ যাদের আছে, তাদের ক্ষেত্রে এটা জটিলতা বেশি তৈরি করতে পারে। এছাড়া গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক যদি সেই অবস্থায় ইনফেকশন হয়ে থাকে, পার্টিকুলারলি স্বল্পমেয়াদী জন্ডিস হিসেবে আসে, কিন্তু অনেক বেশি জটিলতা হয়ে যেতে পারে। সেই জন্য এই সমস্ত ক্ষেত্রে জন্ডিস হলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনি কিন্তু আমাদেরকে অনেকগুলো কারণ বললেন জন্ডিসের, তার মধ্যে এই যে ভাইরাল হেপাটাইটিস একটি কারণ, অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণেও কিন্তু এই যে জন্ডিস দেখা যায় বা উপসর্গগুলো আমরা দেখা যায়। থ্যালাসেমিয়ার কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রেও জন্ডিস দেখা যায়। যখনই জন্ডিসের উপসর্গ দেখা যায়, কিছু কিছু মানুষ আসলে এভাবে ভাবেন যে একজন থেকে আরেকজনে ছড়িয়ে যাবে কিনা।
আমি কি তার সাথে কথা বলবো কিনা, আমি তার পাশে বসবো কিনা, আমি তার সাথে এক টেবিলে বসে খাবার গ্রহণ করতে পারবো কিনা, সেখান থেকে আসলে আমার জন্ডিস মানে তার থেকে আমার মধ্যে ছড়িয়ে যেতে পারে কিনা, এ ব্যাপারে যদি বলতেন যে এই ভয়টি আসলে কতখানি যুক্তিযুক্ত। হ্যাঁ, যেটি কমনলি জন্ডিস হয়ে থাকে, যেমন যেটা বললাম যে পানিবাহিত এবং খাদ্যবাহিত, সেটাতে একটু রিস্ক থেকে যায়, কিন্তু মেইনলি যে পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ খাবারটা যদি আমি এনশিওর করতে পারি, বিশুদ্ধ পানিটা যদি আমি এনশিওর করতে পারি, তাহলে পাশাপাশি খেলেও কিন্তু অসুবিধা নেই। আমরা যদি খাওয়া দাওয়া করি, আমরা যে একজনের জন্ডিস হয়ে গেলো মানে যে পাশে আরেকজন খেলে তার জন্ডিস হয়ে যাবে এরকম নয়। অনেক মানুষেরই কিন্তু জন্ডিসটা প্রকাশিত হয় না। যেমন কিছু কিছু ভাইরাস আছে, যেমন বি ভাইরাস, সি ভাইরাস, এই সমস্ত ভাইরাসে যদি কারো ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেই রোগীর যে জন্ডিস হবে এমন কোনো কথা নেই। অনেক সময় জন্ডিস ছাড়াও কিন্তু তাদের মধ্যে এই ভাইরাসটি অবস্থান করতে পারে। আমাদের দেশে বি ভাইরাস 5% লোকের মধ্যে আছে, সে তাদের কিন্তু সবার জন্ডিস নেই। আবার সি ভাইরাস 1% থেকে মানে কম লোকের মধ্যে ভাইরাস আছে, তো তাদের মধ্যে তো আমাদের সংস্পর্শ হয়, তাদেরকে আমরা চিকিৎসকরাও ধরি বা অন্যান্য যারা আমাদের নার্সিং পেশার লোক, হেলথ কেয়ার ওয়ার্কার বা আমাদের বন্ধুবান্ধব সবাই আমরা হ্যান্ডশেক করি, একসাথে চলি। তো তাদেরটা কিভাবে না আসবে সেভাবে চলতে হবে আমাদের। যেমন আমার যদি খাওয়া দাওয়ার আগে যদি আমি হাতটা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে আমি পাশাপাশি খেলেও তো আমার মধ্যে সেটা আসতেছে না। আমার প্লেটটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি যে পানিটা নিব সেটা যদি বিশুদ্ধ হয়, আমি যে খাবারটা খাবো সেটা যেন অন্য ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে সেভাবে যাতে রোগটা ছড়িয়ে না যেতে পারে, সুতরাং পাশাপাশি খেলে কোনো অসুবিধা নেই যদি আমি বিশুদ্ধতা করতে পারি। এছাড়া কিছু টিকা রয়েছে, এটার প্রধান আরেকটি প্রতিরোধ ব্যবস্থা। যেমন আমাদের দেশে এই ভাইরাস এবং বি ভাইরাস দুটোরই কিন্তু টিকা আমাদের দেশে অলরেডি আছে, এবং এই ভাইরাসের টিকা নিজে ইচ্ছে করে নিতে হয়। আর বি ভাইরাসের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের সরকার 2003 সাল থেকে সমস্ত বাচ্চাদেরকে 5 বছর বয়সের নিচে তাদেরকে টিকা দিচ্ছে। আমরা আশা করি 2030 সালের মধ্যে সমস্ত বিশ্ব বা আমাদের দেশও বি ভাইরাস মুক্ত হয়ে যেতে পারবো, কারণ আমাদের সেভাবে আমরা চাচ্ছি। আর যারা অ্যাডাল্ট পপুলেশন, তারা যদি টিকা না নিয়ে থাকে, আমাদের বিভিন্ন প্রচারণের মাধ্যমে আমরা সেটা বলে থাকি যে আপনারা সবাই টেস্ট করেন এবং টিকা নেন। তাহলে টিকা যদি নেওয়া থাকে, পাশাপাশি ধরে বসে একসাথে থাকলে একসাথে, এমনকি স্বামী স্ত্রী যদি স্বামীর ভাইরাসটি থেকেও থাকে, স্ত্রী যদি টিকা নেওয়া থাকে কোনো সমস্যা নেই, কখনোই এটা ট্রান্সমিট হবে না। এই ভাইরাসের ক্ষেত্রেও তাই, যদি টিকা দেওয়া থাকে তাহলে আরেকজন পাশাপাশি জন্ডিসে ভুগছে, তার পাশে বসে খেলেও কোনো সমস্যা নেই, ওই টিকাটা নেওয়া থাকলে এই ভাইরাসটি কখনোই আসবে না। যে ভাইরাসগুলোর টিকা নেই সেই ক্ষেত্রে একটু প্রশ্ন থেকে যায়, যেমন ই ভাইরাসের কিন্তু টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। হেপাটাইটিস ই এর ক্ষেত্রে আসলে ভ্যাকসিনটি কেমন বা সেই বিষয়ে আমরা শুনতে যাচ্ছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, হেপাটাইটিস এ নিয়ে বলেছি, সেটার জন্য টিকা অলরেডি আমাদের বিভিন্ন সারা দেশের বিভিন্ন প্রান্তে অ্যাভেলেবল আছে, সেটা গ্রহণ করা যায়। 2টো ডোজ, প্রথমে একটা, 6 মাস পর একটা, তাহলে সারা জীবনের জন্য এই ভাইরাস আর হওয়ার সম্ভাবনা থাকে না। ই ভাইরাসের 3rd ফেজ ট্রায়াল চলছে, এটা আমরা এখনও টিকা হাতে আসে নাই, তবে হয়তো অদূর ভবিষ্যতে আমরা এই টিকাটি হাতে পাবো। এটার জন্য ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতাই মূলত প্রিভেন্টিভ মেজার হিসেবে গ্রহণ করতে হবে, যাতে করে আমরা বিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারি, তাহলে এই রোগটি হবে না। বিশেষ করে শিশুরা যে স্কুলে যায়, স্কুলের আশেপাশে কিছু ফুটপাতের দোকান থাকে, শিশুরা সেখানে বিভিন্ন খাদ্য গ্রহণ করে থাকে, যেগুলো অনেকখানি ক্ষেত্রে এগুলো বিশুদ্ধতা থাকে না বা বিভিন্ন জায়গায় পানি খেয়ে ফেলতে পারে। এগুলো থেকেও কিন্তু আমরা যে পেশেন্টগুলো আমরা পাই হসপিটাল অথবা হসপিটালের বাইরে যেখানে দেখি, শিশু যারা আসে স্কুলের ছাত্র, বেশিরভাগই প্রশ্ন করলেই দেখা যায় যে ওরা বাইরের খাবার খেয়েছে, এবং এর মাধ্যমেই প্রশ্ন করলেই সেটার উত্তর পেয়ে যায়। এবং বাচ্চারা জাঙ্ক ফুডের প্রতি বা ফাস্ট ফুডের প্রতি বেশি আগ্রহী থাকে, এবং স্কুলের আশেপাশে কিছু দোকানে সম্পূর্ণরূপে এই মানে বিশুদ্ধতা মেনটেন না করেই এই সমস্ত খাবারগুলো বাচ্চাদের মধ্যে দেখা যায় যে দিয়ে দিচ্ছে, এবং এই বাচ্চারা এগুলো খেয়েই জন্ডিস হয় এবং তারা আমাদের কাছে আসে। আর এছাড়া যে অন্যান্য ভ্যাকসিন যেগুলো আছে, যেমন বি ভাইরাসের ভ্যাকসিন ছোটদের এমনি বা 5 বছরের নিচে আমাদের সরকারই দিচ্ছে, আর যারা বড় তারা নিজেরা ইচ্ছে করে এই টিকাটি নিতে হবে। এখানে 3টা ডোজ বা 4টা ডোজ আমরা দিয়ে থাকি। 3টা ডোজ এবং 1 মাস, 2 মাস এবং 6 মাস পর, আর 4টা ডোজ যাদেরকে দিব 1, 2, 3 মাস এবং পরবর্তীতে 1 বছর পরে আমরা এই টিকাটা দিয়ে থাকি। এটার সুবিধা হলো এই টিকাটি নিলে ডি ভাইরাস নামে আরেকটি ভাইরাস আছে আমাদের, হেপাটাইটিস ডি ভাইরাস, সেটাও কিন্তু প্রিভেনশন হয়ে যায়। অর্থাৎ বি ভাইরাস এবং ডি ভাইরাস
দুটোই একটা টিকার মাধ্যমে আমাদের প্রতিরোধ করা যায়। আর সি ভাইরাসের টিকা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। সেটা আমরা প্রিভেন্ট করতে হলে বিশুদ্ধ রক্ত পরিসঞ্চালন এবং আমাদের যে সমস্ত রক্তের প্রোডাক্ট বিভিন্ন ধরনের নিয়ে থাকি, আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা নিয়ে থাকি, বা শরীরের এই যে কন্ট্যাক্টে আসা, এই বিশেষ করে রক্তের কন্ট্যাক্টে আসা, এটা যেমন আমরা যদি এই ব্লেড, অপরের ব্যবহৃত ব্লেড বা খুর অথবা টাট্টু মার্ক করার জন্য যে সমস্ত নিডেল যে অপরের ব্যবহার করা, তারপর ডিসপোজেবল সিরিঞ্জ আমরা যেন ব্যবহার করি বিভিন্ন সময় যে সমস্ত চিকিৎসা আমরা যখন নেই, এগুলো, এবং যেই রক্তটি নেওয়া হবে সেটা যেন ভালোভাবে স্ক্রিনিং করে নেওয়া হয়। এবং এটা এখনও আমাদের দেশে বিভিন্ন জায়গায় এটা চালু আছে, এবং রক্ত পরিসঞ্চালন করার আগে স্ক্রিনিং করাটা এনশিওর করতে হবে যে এই সমস্ত ভাইরাসগুলো আমাদের দেখা হয়েছে কিনা, তাহলে কিন্তু আমাদের সি ভাইরাস হবে না। সি ভাইরাস আমাদের খুব কম আছে, কিন্তু বি ভাইরাস, সি ভাইরাস, এটার সমস্যা হলো যে এই ভাইরাসটি আক্রান্ত হলে এদের সিরোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং সিরোসিসের কিছু অংশ একসময় লিভার ক্যান্সারও হতে পারে। সেই জন্য এই ভাইরাস, ই ভাইরাস, এই দুটো কিন্তু স্বল্পমেয়াদী, আর কিছু কিছু ক্ষেত্রে জটিলতা হয়। আর বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, এগুলোর সমস্যা হলো যে এরা সিরোসিস মানে একটা দীর্ঘমেয়াদী লিভারের রোগের পরিণত হয়, এবং সেইটি পরবর্তীতে আরও খারাপ কিছু কিছু জটিলতা তৈরি করে। তো সেই জন্য আমরা যদি এই সমস্ত প্রতিরোধ ব্যবস্থাগুলো গ্রহণ করি, তাহলে এই সমস্ত রোগ থেকে আমরা বাঁচতে পারব। গুরুত্বপূর্ণ দিক হলো কি, আমাদের সারা বিশ্বে বা যে বি ভাইরাস এবং সি ভাইরাসের দ্বারা যে আক্রান্ত লোকগুলো আমরা আছি, তাদের 10 জনের মধ্যে 9 জনে কিন্তু জানে না তাদের মধ্যে এই ভাইরাসটি আছে। তো সুতরাং এটা আমরা স্ক্রিনিং করে নিতে পারি, সেই স্ক্রিনিং করে আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে নিতে পারি, টিকা নিতে পারি, বা যেভাবে চললে আমরা ভালো থাকবো সেটা করতে পারি। এখানে একটু আপনার কাছে জানতে চাই, যেটা আপনি বলছেন যে 10 জনের মধ্যে 9 জনই কিন্তু জানে না যে তারা আসলে এই হেপাটাইটিসে আক্রান্ত। যদি আসলে তারা কোনো রকম স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে না যান এবং এভাবেই যদি চলতে থাকে, কোনো চিকিৎসা হচ্ছে না, তাহলে পরবর্তীতে গিয়ে কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে এবং কত সময় পরে গিয়ে আসলে এই কমপ্লিকেশন হয়? হ্যাঁ, বি ভাইরাসের ক্ষেত্রে যদি মানে এবং সি ভাইরাস দুটোই যদি কারোর মধ্যে থাকে, এবং উনি যদি, অনেক সময় তো হয় কি যে আমাদের দেশের মানুষ অত বেশি সচেতন এখনো হয়নি, তো যে কারণে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই রোগীর জটিলতা নিয়ে আসে আমাদের কাছে। পেটে পানি চলে আসে, পেট ফুলে যায়, তারপর রক্ত বমি নিয়ে আসে, কালো পায়খানা হচ্ছে, রোগী অজ্ঞান হয়ে যায়, জন্ডিস নিয়ে আসে। তো এই ধরনের কিছু জটিলতা নিয়ে আসে, অর্থাৎ এই সমস্ত রোগীগুলো তাদের সিরোসিস হয়ে গেছে। তো বি ভাইরাসের ক্ষেত্রে এবং সি ভাইরাসটা একটু ধীরে ধীরে মানে লিভারের ক্ষতি করে বলে অনেক সময় 10 থেকে 20 বছর পর্যন্ত সময় লেগে যায় সিরোসিস হতে। আর বি ভাইরাসের ক্ষেত্রে আর একটু কম সময়ে হয়ে যেতে পারে, অর্থাৎ 6 মাসের মধ্যেও সে ক্রনিক লিভার ডিজিজ হয়ে যেতে পারে, তার দীর্ঘমেয়াদী একটা সংক্রমণে পরিণত হয়ে যেতে পারে। তো সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এগুলো স্ক্রিনিং করে টিকাটি নেওয়া এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা। আমাদের দেশে বি ভাইরাস এবং সি ভাইরাস আমরা যে পরিসংখ্যান করেছি, প্রায় 1 কোটি লোক বি ভাইরাস অথবা সি ভাইরাসের দ্বারা আক্রান্ত, এবং প্রতি বছর বেসরকারি হিসাবে প্রায় 20,000 লোক এই দুটি ভাইরাসের কারণে মৃত্যুবরণ করে, এবং সারা পৃথিবীতে প্রতিদিন প্রায় 4,000 লোক মারা যায় শুধু এই সংক্রমণ থেকে। সুতরাং যদি আমরা এভাবে চিন্তা করে থাকি, এটা অনেক বড় একটি রোগ, এবং এটা লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এটার জন্য মানে খুব হালকাভাবে নিলে হবে না যে জন্ডিস হলো আমি মামুলিভাবে নিয়ে নিলাম, সেটা নয়। সেটা একটা মারাত্মকভাবে মানে আয়ু কমিয়ে দিতে পারে। সেই জন্য কারো জন্ডিস হলেও বা জন্ডিস না হলেও, যেমন অনেক সময় জন্ডিস না হলেও কিন্তু বি ভাইরাস বা সি ভাইরাস থাকতে পারে শরীরে, জন্ডিস না হয়েও। তো সে কারণে এগুলো স্ক্রিনিং করে আগেই আমরা প্রতিরোধ ব্যবস্থা গড়তে সবাইকে অনুরোধ করব। জি, এবারে আমরা একটু আপনার কাছে শুনতে চাই ম্যানেজমেন্ট বা চিকিৎসা। কিছু কিছু ক্ষেত্রে আপনি বলেছেন যে ভাইরাল হেপাটাইটিস কিছু কিন্তু আসলে চিকিৎসার দরকার হয় না, সেটা একটি নির্দিষ্ট সময় পরে নিজে থেকেই ভালো হয়ে যায়। এই চিন্তা করে আসলে অনেকে আবার দেখা যাবে যে হ্যাঁ, ডাক্তারের পরামর্শ নেওয়ারই দরকার নেই। তো আমাদেরকে যদি পরিষ্কার করে বলতেন যে ডাক্তারের পরামর্শ কখন নিতে হবে, কিভাবে নিতে হবে, এবং ম্যানেজমেন্ট আসলে কিভাবে করা হয়? একটি হলো যে আমি মানে কারণ তো জন্ডিস আসলে অনেক কারণে হয়ে থাকে, তবে 2-3টা হেডিংয়ে আমি বলেছিলাম, যেমন থ্যালাসেমিয়া, সেটা হলে আমরা কিভাবে বুঝবো? তো সেটা বোঝার উপায় হলো, বাচ্চাদের ক্ষেত্রে সেটা প্রথমত বোঝা যায়, তাদের জন্ডিস হয় এবং যদি রক্তশূন্যতা থাকে, অনেক সময় পেটে বাম পাশে একটু ছোট চাকা অর্থাৎ স্প্লিনটা বড় হতে পারে। তো সেটাকে আমরা চিকিৎসকের ভাষায় আমরা ওই কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া বলে থাকি, অর্থাৎ থ্যালাসেমিয়া। তো যে সমস্ত জন্ডিস কম বয়সে
শিশুদের ক্ষেত্রে যদি দেখা যায় যে জন্ডিস আছে, রক্তশূন্যতা আছে, তাহলে আমরা সেই ব্যাপারে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেব। এবং থ্যালাসেমিয়া রোগটির চিকিৎসার ক্ষেত্রে যদি রক্তশূন্যতা বেশি হয় তখন তাদেরকে রক্ত দিতে হয় বারবার। তো সেজন্য সেটা সেভাবে আমরা চিকিৎসা করে থাকি। আর যেটা বললাম যে ইনফেকশনের কারণে হয়ে থাকে, পার্টিকুলারলি ভাইরাসের কারণে, এটা হলো কমন, সেটা আমরা ইচ্ছে করলে প্রিভেন্ট করতে পারি। তো সেটা থ্যালাসেমিয়াও প্রিভেন্ট করা যায় যদি বিয়ের আগে যদি স্ক্রিনিং করা হয়, তাহলে স্বামী স্ত্রী যারা হবে ভবিষ্যতে তাদের যদি স্ক্রিনিং করা হয়ে থাকে তাহলে আমরা থ্যালাসেমিয়া কিন্তু আগেই আমরা প্রিভেন্ট করে দিতে পারি যে এটার মধ্যে এই রোগের কোনো প্রকারের নেই, আর তাহলে আমরা সেই বিয়েটা হলো না। আর আমরা অর্থাৎ স্ক্রিনিং করে বিয়ে হলো তাহলে আর সেই থ্যালাসেমিয়া আসবেই না আমাদের। আর যেটা ইনফেকশনের কথা বললাম, প্রিভেনশনটা বলা হলো, এখন যদি হেপাটাইটিস এ ভাইরাস, এটা শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কারণ খাদ্য গ্রহণের মাধ্যমে সেটি হয়, অবিশুদ্ধ পানি গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। আর ই ভাইরাস সেটা অ্যাডাল্টের ক্ষেত্রে বেশি দেখা যায়, শিশুদেরও হতে পারে, তবে অ্যাডাল্টের ক্ষেত্রেও বেশি দেখা যায়। তো সেটার চিকিৎসার ক্ষেত্রে বলবো কি, যে যদি কারো জন্ডিস হয়ে থাকে এই ধরনের ইনফেকশনের কারণে তাদের খাদ্যে অরুচি, বমি বমি ভাব এবং বমি, এবং একটু জ্বরও হতে পারে প্রথম দিকে, এবং পেটের ডান পাশটায় ব্যথা হতে পারে। তো সেটা যদি এরকম লক্ষণ হয়ে থাকে তাহলে বুঝতে হবে সেটা ইনফেকশাস হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস হয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের হলেই চিকিৎসকের একটু প্রাথমিক একটু পরামর্শ নেওয়া উচিত যে এটা কী কারণে হলো। সেই জন্য কিছু টেস্ট রয়েছে যে আমরা এটা কোন ধরনের জন্ডিস, যে এটা কি ইনফেকশাস হেপাটাইটিস হলো, মানে ইনফেকশনের কারণে হলো, নাকি এটা অন্য কোনো কারণে হলো। আমি আরেকটা জন্ডিসে বলেছিলাম, সেটা পরে আসছি। তো এই ধরনের যদি আমরা আগেই কিছু টেস্ট করে ফেলি, বুঝি যে কী কারণে জন্ডিসটা হচ্ছে, তাহলে আমরা আগে থেকেই ভীত সন্ত্রস্ত না হয়ে একটা চিকিৎসা ব্যবস্থা নিতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে ইনফেকশাস হেপাটাইটিস যাদের হয়ে থাকে তাদের যদি আমরা পর্যাপ্ত বিশ্রাম দিতে পারি এবং বিশুদ্ধ খাবার এবং সুষম খাবার যদি তাদের দিতে পারি, এমনিতে এই সমস্ত রোগগুলো সাধারণত ভালো হয়ে যায়, ভয়ের কোনো কারণ নাই, এই জন্ডিস এমনিতেই ভালো হয়ে যায়। তো যেটা বলেছি যে সাধারণত বয়স্ক রোগীদের যদি এই ধরনের কোনো জন্ডিস দেখা যায়, বা শিশুদের মধ্যে যদি বেশি এরকম জন্ডিস দেখা যায়, এবং জন্ডিসের মাত্রা যদি অনেক বেশি হতে থাকে বা অনেক বেশি বমি হয়ে থাকে, তারপরে খাদ্য মোটেই গ্রহণ করতে পারছে না এরকম, তাহলে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং বিশেষত যদি গর্ভবতী নারীর যদি কখনো জন্ডিস দেখা যায়, যত অল্পই হোক না কেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ গর্ভবতী নারীদের জন্ডিস অত্যন্ত খারাপ একটি রোগ, এবং এইটা অনেক সময় ভর্তি করতে হয় আমাদের। এবং ডায়াবেটিসের রোগী যদি অনেক সময় জন্ডিস হয়ে থাকে তাদেরকেও অনেক সময় আমাদের ভর্তি করে চিকিৎসা করতে হয়। সেজন্য জন্ডিস যদি কারো থেকে থাকে, এক চিকিৎসকের পরামর্শ, সাধারণ কিছু টেস্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং সেগুলো যদি আমরা আগেই করে নিতে পারি তাহলে আমরা যে একটা মারাত্মক বিপদ থেকে হয়তো বেঁচে যাব। কমপ্লিকেশন নিয়ে শুনছিলাম, যদি আসলে ঠিক সময়ে চিকিৎসা না হয় তাহলে কী কী ধরনের সমস্যা হতে পারে? আপনি আমাদেরকে হেপাটাইটিস এ এবং ই ব্যাপারে বলেছেন, বি এবং সি এইগুলোতে যদি আমরা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করি এবং আসলে যদি ধরা না পড়ে বা ডায়াগনোসিস না করা হয়, কী ধরনের কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, বি ভাইরাস এবং সি ভাইরাস এবং ডি ভাইরাস, এই সমস্ত ভাইরাসের কারণে দীর্ঘমেয়াদী লিভারে সংক্রমণ হয়, এবং এটাকে আমরা ক্রনিক হেপাটাইটিস বলে থাকি বা ক্রনিক লিভার ডিজিজ। তো দীর্ঘমেয়াদী সংক্রমণের ফলে লিভারের যে কোষগুলো আছে সেই কোষগুলো নষ্ট হয়ে যেতে থাকে, এবং লিভারে যে নষ্ট হয়ে গেলে সে ফাইবার তৈরি হয়, লিভারটা শক্ত হয়ে যায় এবং লিভারের কর্মক্ষমতাটা কমে যায়। আর লিভারের কর্মক্ষমতা কমতে কমতে ফাইবার তৈরি হয়ে লিভার শক্ত হয়ে যাওয়ার কারণে সেটাকে আমরা সিরোসিস অফ লিভার বলে থাকি। যখনই একটা রোগীর লিভার সিরোসিস হয়ে যায়, লিভারের যত রকমের কাজগুলো আছে সেগুলো সীমিত হয়ে যায়, এবং সে যে প্রোটিন তৈরি করতে, শরীরের মধ্যে যে প্রোটিন তৈরি করা সেটা তৈরি করতে পারে না। তারপরে রক্তকণিকা যে কিছুটা সাহায্য করে, তা আমাদের যে পরিপাকে সাহায্য করে, সেগুলো তৈরি করা যাচ্ছে না। তো সে কারণে দেখা যায় যে সিরোসিসের তখন বিভিন্ন জটিলতা তৈরি হয়। রোগী অনেক সময়ে যেমন প্রোটিন তৈরি করতে পারছে না, অ্যালবুমিন আমাদের অভাব হয়ে যায়, শরীরে পানি চলে আসে, সমস্ত শরীর ফুলে যেতে পারে, পেটে পানি চলে আসতে পারে। আবার এই সিরোসিসের কারণে শরীরের বিভিন্ন খাদ্যনালীর বিভিন্ন অংশে রক্তনালীগুলো ফুলে যায়, যেমন খাদ্যনালীর বিশেষ করে গলনালীতে রক্তনালীগুলো ফুলে যে কোনো সময় ফেটে যেতে পারে, এবং সেটা স্পেশাল ভেরিক্স আমরা বলে থাকি। এই যদি রাপচার হয় বা ব্লিডিং হয়, রোগী তাৎক্ষণিক মারা যেতে পারে। এছাড়া বিভিন্ন জায়গায়ও এই ধরনের জটিলতা তৈরি হয়ে রোগী রক্ত বমি করতে পারে, কালো কালো পায়খানা হতে পারে, অর্থাৎ কালো পায়খানা মানে হলো রক্ত যাওয়া এই ধরনের। আবার রোগী যখনই লিভারের
এই ধরনের সিরোসিস রোগ হয়ে থাকে, তখন আমাদের যে কিছু কিছু শরীরে যে খারাপ পদার্থ তৈরি হয়ে থাকে বা বর্জ্য পদার্থ তৈরি হয়ে থাকে, সেগুলো কিন্তু লিভারই আমাদের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত করে বাইর করে দেয়। যখন লিভার অসুস্থ হয়ে যায়, তখন সে সমস্ত এই বর্জ্য পদার্থগুলোকে বাইর করতে পারে না। বাইর করতে না পারলে সেটা ব্রেনে যেয়ে আমাদের অজ্ঞান হয়ে যেতে পারি আমরা। পেশেন্টের যে ওরিয়েন্টেশন সেটা কমে যায়, বুদ্ধি কমে যায়, পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে। তো এই ধরনের বেশ কিছু জটিলতা হয়। রোগীর রক্তক্ষরণ হতে পারে, চামড়ার নিচেও রক্ত দেখা যেতে পারে। তো পেশেন্টের পেটে যে পানি আসে এখানেই আবার ইনফেকশন হতে পারে, পেরিটোনাইটিস হয়ে যেতে পারে পেশেন্টের। তো সেই কারণে আবার এই যে সিরোসিসের একটা অংশ একটা সময় দেখা যাবে তাদের লিভার ক্যান্সার হয়ে যায়। আবার অনেক সময় বি ভাইরাস এবং সি ভাইরাসের কিছু রোগী সিরোসিস না হয়েও কিছু একটা অংশ সরাসরি লিভার ক্যান্সারে পরিণত হতে পারে। আর সি ভাইরাসের ক্ষেত্রেও তাই, ওই সিরোসিস হতে পারে, সিরোসিসের মাধ্যমে আবার এই সমস্ত জটিলতাগুলো তৈরি হতে পারে। তাহলে বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস সবগুলোই সিরোসিস করে এবং সিরোসিস থেকে আলটিমেটলি এদের কিছু কিছু রোগীর লিভার ক্যান্সার তৈরি হয়ে থাকে। এগুলোই হলো মূলত জটিলতা। এই জটিলতাগুলোকে আমরা যদি প্রিভেন্ট করতে হয়, সেটা তো বলেছি যে কিছুটা আমাদের টিকা নিতে হবে এবং আমাদের কিছু কিছু জিনিস যেমন রক্ত পরিসঞ্চালনটা আমাদের সেফ করতে হবে এবং বিভিন্ন যে বললাম যে বিভিন্ন টাট্টু করা, বিভিন্ন অন্যের ব্যবহার করা, ব্লেড করা, অন্যের ব্যবহার করা, খুর ব্যবহার করা, এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। জি, এবার আমরা একটু অপচিকিৎসাগুলো নিয়ে কথা বলতে চাই। অপচিকিৎসা আসলে যেই চিকিৎসাগুলো কোনো কাজ হয়তো করেই না, বরং আরও অনেক রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কী কী ধরনের অপচিকিৎসা আমাদের সমাজে আপনারা প্রচলিত দেখেন? আপনারা যখন রোগী দেখেন, অনেকে আবার হয়তো কিছু কমপ্লিকেশন নিয়েও আপনাদের কাছে আসে এরকম কোনো অপচিকিৎসার শিকার হয়ে। কী কী ধরনের আপনারা পেয়েছেন বা শুনে থাকেন? হ্যাঁ, জন্ডিসের ব্যাপ্তি অনেক। ওই যে প্রথমেই বললাম যে অনেকে এটা খুব সাধারণ একটি রোগ মনে করে, এটা তো ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে। তো ঝাড়ফুঁক খুবই কমন। সেটা বিভিন্ন কবিরাজের কাছে ঝাড়ফুঁক নেয়, তারপরে পানি পড়া, ডাব পড়া, তারপরে মালা নেওয়া, এগুলো। তারপরে এছাড়া ওই যে আরও কিছু কাজ করে যেটা অত্যন্ত মারাত্মক। যেমন এটা আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একসময় কাজ করেছিলাম, সেখানে এই ধরনের রুগী পেতাম, জন্ডিসের রুগী। তাদের এই যে হাড়ের মধ্যে, পায়ের হাঁটুর নিচে এই হাড়ের মধ্যে এত বড় কাঠের টুকরা কেটে কাঠের টুকরাটা ভিতরে ঢুকিয়ে দিত, বলতো যে এদিক দিয়ে নাকি জন্ডিস নেমে যাবে। তো এই ধরনের বিপজ্জনক, মানে এটা অস্টিওমাইলাইটিস, অর্থাৎ এই হাড় যে ইনফেকশন হবে, এইটার জন্যই সে এখন আর জন্ডিসের জন্য সে মারা যাবে না, এখন ওটার জন্যই সে মারা যাবে। তারপরে মাথার মধ্যে কেটে এখানে বিভিন্ন জিনিস লাগিয়ে দেয়, তারপর কপালে কেটে এখানে কিছু লাগিয়ে দেয়। এগুলা অত্যন্ত ক্ষতিকর এবং এদের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এই সমস্ত ঝাড়ফুঁক, তারপরে এই পানি পড়া, তারপরে আগ পড়া, একজন দর্শক আছেন, হ্যাঁ, এইগুলা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। আমি সবাইকে অনুরোধ করব, আমরা আবারও শুনবো। দর্শকের ফোনটা একটু নিয়ে নিব। ঠিক আছে। দর্শক, আপনার নাম বলবেন, আপনার প্রশ্নটি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল সবুর বলছি ত্রিশাল থেকে। জি জি, আপনার প্রশ্নটি। হ্যাঁ জি, প্রশ্নটি হচ্ছে আমার হেপাটাইটিস বি পজিটিভ ছিল 2000 সাল থেকে। পরে আমার 2012-তে আমার নেগেটিভ হয়ে যায়। এখন পর্যন্ত আমার নেগেটিভ আছে। তাহলে কি আমি টিকা নিতে পারবো স্যার? আচ্ছা, হেপাটাইটিস, আপনার কি হেপাটাইটিস বি ভাইরাস নেগেটিভ হয়ে যায়, মানে কোন টেস্টের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে আপনি নেগেটিভ হয়ে গেছেন? কোন টেস্ট এটা? কি আমি 2000 সাল থেকে আমার 11 সাল পর্যন্ত আমার পজিটিভ ছিল। এরপরে আমি যখন টেস্ট করাই 6 মাস পর পর, তখন দেখি আমার এটা নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ মানে আপনার এই যে এইচবিএসএজি এইটা নেগেটিভ, নাকি হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ ওটা নেগেটিভ? এইচবি আমার বি ভাইরাসটা নেগেটিভ। বি ভাইরাসটা নেগেটিভ আসছে বারবার। হ্যাঁ, এনটি এইচবি ইটা পজিটিভ। আচ্ছা, যদি এইচবিএসএজি আপনার নেগেটিভ হয়ে থাকে, আপনি ওষুধ গ্রহণ করেছিলেন? আমি কোনো ওষুধ গ্রহণ করি নাই। আমি কোনো ওষুধ গ্রহণ করি নাই। আমি খুব সতর্কতার সহিত চলেছি খাবার দাবারের ব্যাপারে, তারপর আমার জীবন চলার ব্যাপারে আমি খুব সতর্ক ছিলাম। আমি যেহেতু হেপাটাইটিস বি পজিটিভ, ডক্টর ইয়া ছিল যে আমি ভালোভাবে যেন চলি, তাহলে আমি 12 বছর পর্যন্ত কিন্তু আমার প্রায় আর কি পজিটিভ ছিল।
এখন তো 12 থেকে আজকে 22 পর্যন্ত আমি 6 মাস 1 বছর পরে পরে আমি এটা টেস্ট করিয়েছি। আচ্ছা, এটা টেস্ট করবেন। এর সাথে আমি মনে করি যে আপনার একবার হেপাটাইটিস বি ভাইরাল ডিএনএ এই টেস্টটি করা উচিত, কারণ হেপাটাইটিস এইচবিএস যদি আপনার নেগেটিভ হয়ে, যেহেতু আগে একবার পজিটিভ ছিল, ডিএনএটা আপনার টেস্ট করাটা খুব জরুরি। এবং ডিএনএটা যদি আপনার নেগেটিভ থাকে তাহলে আপনার মোটামুটি বলা যায় যে আপনি এমনি সারফেস অ্যান্টিজেন যেহেতু আপনার নেগেটিভ, আপনি অবশ্যই ভালো আছেন। তবে আপনাকে মাঝে মধ্যে ডিএনএ টেস্টটা করতে হবে, অন্তত বছরে একবার ডিএনএ টেস্টটা করবেন। আর যেটা আপনি ভ্যাকসিনের জন্য পরামর্শ চাইছেন, এটার একটা সাধারণত আমরা যদি আপনার শরীরে যদি এই যে ভাইরাসটা ঢুকেছে, অবশ্যই অ্যান্টিবডি আপনার ওখানে তৈরি হয়েছে শরীরে, আপনার অ্যান্টিবডির লেভেলটা একটু দেখা দরকার। যদি অ্যান্টিবডির লেভেলটা ভালো থাকে, অর্থাৎ অ্যান্টি এইচবিএস নামে একটি পরীক্ষা আছে, এটা যদি ভালো থাকে তাহলে আপনার ভ্যাকসিন নেওয়ার এখন কোনো প্রয়োজন নেই। তবে আপনার পরিবার পরিজনের সবারই টেস্ট করে ওদের ভ্যাকসিন দেওয়া দরকার। আপনার যদি অ্যান্টিবডি লেভেলটা কম থাকে তাহলে হয়তো একটা ভ্যাকসিন আপনি নিতে পারবেন। আশা করছি উনি উপকৃত হবেন আপনার এই উত্তরে। আমরা যেখানে ছিলাম, আপনি যেটা বলছিলেন, আমরা অপচিকিৎসা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, অপচিকিৎসা তো সেজন্য এই যে এগুলো কপালে এখানে লাগিয়ে দেয় এবং এখানে একটা ক্ষত তৈরি হয়ে থাকে, এটা সারা জীবনের জন্য এই ক্ষতের দাগ থেকে যায়। তারপরে মাথার এখানেও কিছু ব্যবহার করে, এখানেও এই ধরনের হয়। তো শরীরে বিভিন্ন এই ধরনের চিকিৎসা নিয়ে থাকে। এগুলা তাৎক্ষণিক তো অবশ্যই ক্ষতি তৈরি করে শরীরে, এবং এই সমস্ত ক্ষতর মাধ্যমেও আবার কিছু জীবাণু ঢুকতে পারে, সেই জীবাণু আবার তার জন্য জীবন সংশয় হতে পারে। সেই জন্য এই সমস্ত চিকিৎসার কোনো প্রকারের বৈজ্ঞানিক ভিত্তি নাই, এবং এটা বরং এই যে বিভিন্ন লতাপাতা, তারপরে বিভিন্ন কবিরাজি চিকিৎসা নিয়ে থাকে, যেটার কোনো ডোজ ওরা জানে না বা কী দিচ্ছে সেটাও জানে না, এগুলো খেতে গিয়ে লিভারের আরও মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, এবং কিডনি এবং শরীরে আরও অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে পারে। সেই জন্য এই সমস্ত চিকিৎসা নিয়ে নিজের ক্ষতি করার কোনোভাবেই ঠিক নয়। আমরা মনে করি যে যদি কারো জন্ডিস হয়ে থাকে, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজে ভালো থাকুন। আপনারা এই ধরনের ঝাড়ফুঁকের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ওষুধ বা যেগুলো প্রমাণিত নয় সেই ধরনের চিকিৎসা নিয়ে, অপচিকিৎসা নিয়ে নিজের ক্ষতি করার কোনো কারণ নেই। জি, অনেকগুলো বিষয় নিয়ে আসলে আপনার কাছে শুনলাম, অপচিকিৎসা নিয়েও কথা হলো। একেবারে শেষে আসলে আমরা একটি বিষয় আনতে চাই। একেবারে ছোট বাচ্চা জন্মের ঠিক পরপরই কারো কারো ক্ষেত্রে জন্ডিস দেখা যায়। সেই জন্ডিসের আসলে কারণ কি, এবং কেন আসলে কারো কারো ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে হচ্ছে না, এবং সেক্ষেত্রে চিকিৎসা কি ধরনের হতে পারে, এই বিষয়টা যদি বলতেন। হ্যাঁ, অনেক সময় হয় কি যে সেটা ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা অনেক সময় বলে থাকি। ফিজিওলজিক্যাল জন্ডিস হলো শারীরবৃত্তীয় কারণে কিছুটা জন্ডিস হয়, এগুলো এমনিতেই চলে যায় অনেক বাচ্চাদের ক্ষেত্রে। সেটা যেহেতু মায়ের শরীরে সে ছিল, সে একটা ফরেন বডি হিসাবে ছিল, সুতরাং সেখানে একটু মার শরীরে একটা বাচ্চাটা ছিল, সেখানে তাদের অ্যান্টিজেন মধ্যে একটু রিয়েকশান হয়েছে। তারপরে সেখান একটু এই জন্য বিলিরুবিনের যে আমাদের যে প্রক্রিয়াটা হয় সেটার হয়তো একটু সামান্য বেশি থাকে জন্মের পরপরই। তো কারো ক্ষেত্রে একটু দেখা যায়, কারো ক্ষেত্রে হয়তো দেখা যায় না। তো যদিও দেখা যায় যে সেটা সামান্য পরিমাণ যদি হয়, সেটাকে আমরা ফিজিওলজিক্যালি বলবো, সেটা সাধারণত চলে যায়, এমনিতে চলে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন আম্বিলিক্যাল সেপসিস নামে একটি শব্দ আমরা বলি, অর্থাৎ যখন আমরা নাড়ি কাটা হয়, সেটা যদি বিশুদ্ধ ব্লেডের মাধ্যমে কাটা না হয়ে থাকে, তাহলে সেখানে অনেক সময় ইনফেকশন হয়, এবং সেই ইনফেকশনটা বাচ্চার শরীরে ছড়িয়ে যেতে পারে নাভির থেকে ভিতরে যেয়ে। সেই ক্ষেত্রে একটা জন্ডিস হয়ে থাকে, সেটা কিন্তু ইনফেকশনের জন্য জন্ডিসটাই হলো, এবং সেইটা অনেক জন্ডিস হতে পারে, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ভালো করা উচিত। এছাড়া আরও কিছু জন্ডিস আছে, যেমন মায়ের যদি কখনো আরএইচ নেগেটিভ থাকে, অর্থাৎ ব্লাড গ্রুপের যদি কোনো সমস্যা থাকে, বাবা যদি আরএইচ পজিটিভ থাকে, তখন মায়ের নেগেটিভ হলো, বাচ্চার আবার হলো এরকম, তখন এই দুটা ব্লাডের রিয়েকশানের কারণে অনেক সময় একটু জন্ডিস আসতে পারে। তো সাধারণত প্রথম বাচ্চার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, এবং সেই ক্ষেত্রে মায়েদের বাচ্চা হওয়ার পরে আমরা যদি আগে থেকেই জেনে থাকি যে মায়ের এই ধরনের আরএইচ নেগেটিভ আছে, তখন ওই টিকা দেওয়া যায় জন্মের পরপরই, তখন আর পরবর্তী বাচ্চাগুলোর ক্ষেত্রে অসুবিধা হয় না। সেই জন্য অ্যান্টিন্যাটাল কেয়ার, অর্থাৎ বাচ্চা যখনই আসে মায়ের পেটে, সেটা চিকিৎসকের, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসা বা অন্য কোনো যে কোনো চিকিৎসা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিলে তো ব্লাড গ্রুপটা করে নিতে হয়, এবং জেনে নিতে হয় যে মায়ের ব্লাড গ্রুপটা কী, সেই হিসাবে তখন আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারি, এবং সেই টিকা নিলে আর এই প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা আর হবে না।
সুতরাং ভয়ের কিছু নাই, সব কিছুরই মোটামুটি চিকিৎসা আছে, শুধু পরামর্শটা নেওয়া প্রয়োজন যথোপযুক্ত। সেক্ষেত্রে আসলে প্রেগন্যান্সি প্ল্যান করার আগে কি মা এবং বাবার রক্তের গ্রুপ চেক করা দরকার মনে করেন কিনা? আমাদের সমাজ অগ্রসর হচ্ছে, এখন আমরা অনেকেই জানি আমাদের ব্লাড গ্রুপ কি, ছাত্র অবস্থায় আমরা অনেকেই জেনে যাই। তবুও যাদের জানা থাকে না অবশ্যই তাদের ব্লাড গ্রুপটা করে নেওয়া উচিত, এবং তাদের কি ব্লাড গ্রুপ সেটা জানলে ভালো হয়, সুবিধা হয়। এবং বাকি যে ক্ষেত্রে আপনি বলছিলেন যে হালকা পাতলা জন্ডিস হতে পারে এবং যেগুলো একাই ভালো হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক তীব্র রোদে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকেন। এই ব্যাপারটাকে আসলে আমরা সমর্থন করি কিনা, বা এই ব্যাপারে কোনো পরামর্শ থাকলে? হ্যাঁ, তীব্র আসলে অল্প যে জন্ডিসটা, সে যে অল্প মানে রোদে দিলে কিছুটা বিলিরুবিন মেটাবলিজম বাড়ে, তো সেটা হালকা রোদে দিতে হবে, তীব্র রোদে কখনো দেওয়া যাবে না। আর এছাড়া যাদের বেশি জন্ডিস হয়ে থাকে সেটা চিকিৎসকের মাধ্যমে, সেখানে আলোর মাধ্যমে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা আছে, এইভাবে রোদে না দিয়ে আলোর মাধ্যমে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে। শিশু বিশেষজ্ঞের পরামর্শক্রমে সেখানে আলো দিয়ে চিকিৎসা করা যায়। সুতরাং সেখানে ওইভাবে তীব্র রোদে দিয়ে বাচ্চাকে ডিহাইড্রেটেড, পানির অভাব হয়ে যায়, বাচ্চার অন্য সমস্যা দেখা দিবে, সেটা না করাই ভালো। হ্যাঁ, জি। জন্ডিস নিয়ে আজকে আসলে আমরা নানামুখী আলোচনা করলাম। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে অনেক কিছু জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং দর্শকবৃন্দকে যারা এই আজকের অনুষ্ঠান শুনেছেন, যারা উপকৃত হবেন বলে আশা করি, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।